হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিজিক্স পাঠশালা। আজকে আমরা মহাকর্ষ থেকে বাকি যে অঙ্কগুলো আমাদের রয়ে গেছিল তো সেইগুলো আজকে শেষ করে নেব। তো দেখো 19-এর দাগের প্রশ্ন কি বলেছে না, একটি স্মল এম ভরের কৃত্রিম উপগ্রহ 2R ব্যাসার্ধের কক্ষপথে পৃথিবীর চারিদিকে ঘুরছে। এই উপগ্রহটিকে যদি আমরা 4R ব্যাসার্ধের কক্ষপথে নিয়ে যেতে কি পরিমাণ কার্য করতে হবে এবং উপগ্রহটির স্থিতিশক্তির পরিবর্তন কি রূপ ঘটবে এবং পৃথিবীর ব্যাসার্ধ আর এটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কটা কিভাবে করা হবে না, ধরে নাও যে স্মল এম ভরের একটি কৃত্রিম উপগ্রহ 2R ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করছে। 2R ব্যাসার্ধের কক্ষপথে আবর্তন করছে। তাহলে পৃথিবীর ভর কি ধরে নেব, ক্যাপিটাল এম। তাহলে উপগ্রহটার মোট শক্তি কত হবে না, উপগ্রহটির মোট শক্তি বলতে স্থিতিশক্তি আর গতিশক্তির যে সমষ্টি তার কথা বলা হচ্ছে। তাহলে মোট শক্তি আমরা কত পাবো, U1 সমান না স্থিতিশক্তি পাবো, তাহলে গতিশক্তিটা আগে লিখে নাও। গতিশক্তি কত, GMM বাই 2 × 2R আর মাইনাস স্থিতিশক্তি কত পাবো না, GMM/R হয়, সেই জায়গায় এখানে কত 2R ব্যাসার্ধের কক্ষপথে ঘুরছে। আর গতিশক্তি সবসময় কি হয়, মাইনাস GMM/2R। স্থিতিশক্তি গতিশক্তি তো সমান, তাহলে এটা সমান কি পাচ্ছি, মাইনাস অফ GMM/4R। এবার ধরো এটাকে আমরা 4R ব্যাসার্ধের কক্ষপথে যদি স্থাপন করি তখন কি হবে, তখন মোট শক্তি E2টা কত হয়ে যাবে। একই রকম ভাবে লিখো, GMM/ গতিশক্তি কত 2R এর জায়গায় এখানে 4R মাইনাস স্থিতিশক্তি হচ্ছে GMM/4R। তাহলে এখানে পেয়ে যাচ্ছি মাইনাস অফ GMM/8R। তাহলে কৃতকার্য কত হবে না, কৃতকার্যের পরিমাণ E2 - E1 করে দাও, তাহলে সেটাই হয়ে যাবে। তাহলে E2 - E1 করলে কি হয় না, GMM/8R আছে আমাদের মাইনাস এবং মাইনাস অফ মাইনাস GMM/4R। তাহলে এটা সমান কি পাওয়া যাবে, GMM/8R। আর জিজ্ঞেস করেছিল কি উপগ্রহটির স্থিতিশক্তির পরিবর্তন কি হবে। যদি দেখি তো এখানে জিজ্ঞেস করেছিল উপগ্রহটির স্থিতিশক্তির পরিবর্তন। তাহলে স্থিতিশক্তির পরিবর্তন চেঞ্জটা দেখো না, স্থিতিশক্তির পরিবর্তন কত লিখতে পারি না, আগে আমার ছিল কত GMM/4R মাইনাস দিয়ে, এবং পরে হয়ে গেল মাইনাস অফ E2 - E1। এটা তো স্থিতিশক্তির পরিবর্তন দেখে নিই। তাহলে মাইনাস অফ GMM/4R এটা লিখতে পারি প্লাস অফ GMM/ আমার আছে 2R। তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি GMM/4R। তাহলে এটা হয়ে গেল স্থিতিশক্তির পরিবর্তন, আর এটা হয়ে গেল আমাদের কৃতকার্যের পরিমাণ। তো এই ছিল 19 দাগের প্রশ্নের সলিউশন। তো তারপরে বলেছি, তারপরে দেখো এখানে বিগত বছর এসেছিল কি 25-এর দাগ না, পৃথিবী পৃষ্ঠ থেকে 3400 কিলোমিটার উচ্চতায় কৃত্রিম উপগ্রহ পৃথিবীকে বৃত্তাকার পথে আবর্তন করছে। উপগ্রহটির বেগ নির্ণয় করতে হবে, জি এর মান দেওয়া আছে আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে, কিছুই নয়।
তাহলে কি হয় না, পৃথিবী যদি ব্যাসার্ধ আর হয় তাহলে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় কৃত্রিম উপগ্রহের বেগ কত হয়? দেখো কৃত্রিম উপগ্রহের বেগ কি লেখা হয়, ভি সমান লেখা হয় আর ইন্টু রুট ওভার জি বাই আর প্লাস এইচ। এবার প্রত্যেকের মান দেওয়া আছে, দেখো আর সমান দেওয়া আছে 6400 কিলোমিটার, তাহলে মিটারে নিয়ে চলে যাও, তাহলে এটা এত মিটার বললাম। এইচ দেওয়া আছে 3400 কিলোমিটার, তাহলে মিটারে নিয়ে যেতে গেলে 10 কিউব। আর দেওয়া আছে জি 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটাকে নিয়ে চলে যাও 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার জাস্ট মান বসিয়ে দাও, আর এর মান কত না 6400 ইন্টু 10 কিউব রুট ওভার জি এর মান কত আছে দেখো না 9.8 বাই আর এর মান আবার লিখো 6400 ইন্টু 10 কিউব প্লাস এইচ এর মান কত না 3400 ইন্টু 10 কিউব। তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে ক্যালকুলেশন করলে না 6400 ইন্টু 10 কিউব, আর এই রুট ওভারের ভিতর থেকে পাবে 1/10 কিউব। তাহলে অ্যান্সার আসবে 10 কিউব ক্যান্সেল, তাহলে পড়ে থাকবে 6400 মিটার পার সেকেন্ড, বা বলতে পারি 6.4 কিলোমিটার পার সেকেন্ড। তারপরের প্রশ্ন আছে যে পৃথিবী হচ্ছে, যদি পৃথিবী লোহার তৈরি 6.37 10⁶ মিটার ব্যাসার্ধ এবং এত গ্রাম পার সিসি ঘনত্বের একটা নিরেট গোলক হয়, তাহলে এর পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান কি হবে? তাহলে এটা কত দাগ হবে আমাদের 29-এর দাগ। তাহলে দেখো পৃথিবীর ব্যাসার্ধ আর দেওয়া আছে, এটা সেন্টিমিটারে কনভার্ট করে নাও, তাহলে লিখতে পারি কি 6.37 ইন্টু 10⁸ সেন্টিমিটার। রো এর মান কত দেওয়া আছে, রো এর মান দেওয়া আছে 7.86 গ্রাম পার সিসি। আর মহাকর্ষীয় ধ্রুবক জি সমান 6.58 ইন্টু 10⁻⁻8 হয়ে গেল। এবার তাহলে কি সম্পর্ক আছে, জি সমান লেখা হয়ে থাকে 4/3 পাই জি আর ইন্টু রো। এই ফর্মুলায় বসালে 4/3 পাই, মান বসাও প্রত্যেকের 6.58 ইন্টু 10⁻8 10⁻⁻8 ইন্টু 6.37 ইন্টু 10⁻8 ইন্টু ছিল 7 পয়েন্ট রো এর মান 86। তাহলে এটা যদি লেখা হয় তাহলে অ্যান্সার কত আসবে না 1380 সেন্টিমিটার সেকেন্ড টু দি পাওয়ার -2, প্রায় এরকম একটা অ্যান্সার আসবে। তারপরে ছিল 36-এর দাগে, দেখো যে 36 গ্রাম পার সিসি ঘনত্বের একটি গ্রহের চারিপাশে একটা ক্ষুদ্র উপগ্রহ ঘুরছে, এর কক্ষপথের ব্যাসার্ধ গ্রহের ব্যাসার্ধ অপেক্ষা সামান্য বেশি, তাহলে উপগ্রহটার পর্যায়কাল নির্ণয় করতে হবে। তাহলে এরকম একটা যদি ছবি আঁকি, তাহলে এটা কি পৃথিবী, ভর কত এম, ব্যাসার্ধ কত আর, তাহলে একে কেন্দ্র করে এরকম একটা কক্ষপথে ঘুরছে, সেটা ধরছি স্মল এম ভর, এবং সেটি ভি বেগে আবর্তন করছে। তাহলে আমি কি রৈখিক যে গতি ভি হলে আমি কি বলতে পারি না এম ভি স্কোয়ার বাই আর সমান, আমরা তো জানি কি জি এম এম বাই আর স্কোয়ার, বা ভি সমান লেখা হয় থাকে রুট ওভার অফ জি এম বাই আর। এবার পর্যায়কাল যদি টি হয়, টি সমান কি লেখা হয় 2 পাই আর বাই ভি লিখি, তাহলে আমি লিখতে পারি ভিটি সমান 2 পাই আর, বা টি সমান 2 পাই আর বাই ভি, 2 পাই আর বাই ভি।
তাহলে রুট ওভার অফ এটা সমান কি লেখা হয়, ভি এর মানটা 3 পাই বাই রো জি। রো হচ্ছে ঘনত্ব, রুট ওভার অফ 3 × পাই বাই 10 যা যা মান আছে বসিয়ে দাও, 6.58 ইন্টু 10⁻⁻8। তাহলে এখান থেকে কত আসছে না 3,784 সেকেন্ড, বা এখানে বলতে পারি 1 ঘন্টা 3 মিনিট 4 সেকেন্ড। এবার মনে হবে তোমাদের যে এখানে 3 পাই বাই রো জি জিনিসটা কোথা থেকে এলো। তাহলে দেখো এটা কোথা থেকে আসছে, সাইডে যদি একটু করে দিই, দেখো টি সমান আমরা কি লিখলাম 2 পাই আর/ভি। এবার দেখো এখানে ভি সমান কি লিখেছি, একটা ইকুয়েশন লিখেছি। তাহলে এখানে যদি আমরা ভি এর মানটা বসিয়ে দিই তাহলে কি হবে বলো তো, না 2 পাই আর রুট ওভার অফ আর বাই, আমি বলতে পারি তো রুট ওভার অফ জি এন। এবার কি করো না হচ্ছে স্কোয়ার করে দিলে কি হবে, বোথ সাইড যদি স্কোয়ার করি তাহলে আমার এখান থেকে আসছে, বা এরকম লিখতে পারি এটাকে আমি, যে 4 পাই স্কোয়ার আর কিউব বাই জিএম লিখতে পারি। দিয়ে এখান থেকে আমরা এখানে কি পেয়েছিলাম 3 পাই বাই 4 জি। এবার এখানে এম এর মানটা 4/3 পাই আর কিউব করে দাও। এম এর মান তোমরা দেখো 4 পাই স্কোয়ার আর কিউব উপরে আছে জি নিচে থাকুক, আর এম এর মান লিখে দাও 4/3 পাই আর কিউব। তাহলে আর কিউব ক্যান্সেল, একটা পাই ক্যান্সেল, 4 4 ক্যান্সেল, তাহলে এইটা 3টা উপরে উঠবে, তাহলে হয়ে যাবে 3 পাই বাই রো জি। তো এইভাবে আসছে। এরপরের অঙ্ক দেখো, আমাদের আছে পৃথিবীপৃষ্ঠ থেকে কত উচ্চতায় কোনো বস্তুর মহাকর্ষীয় স্থিতিশক্তির মান চন্দ্রপৃষ্ঠের স্থিতিশক্তির মানের সমান হবে। ধরে নাও পৃথিবীর ভর চাঁদের ভরের 80 গুণ, আর পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। তাহলে এটা কিভাবে করবো, না পৃথিবীর ভর তাই জন্য আমি লিখলাম এম আর্থ, কি হবে, আর চাঁদের ভরের 80 গুণ, চাঁদের ভর এম মুন, এবং এর ব্যাসার্ধ কার, পৃথিবীর ব্যাসার্ধ কার ব্যাসার্ধের, চাঁদের ব্যাসার্ধের 4 গুণ। আর আরির মান দেওয়া আছে 6400 কিলোমিটার। এবার দেখো পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় আমার পোটেনশিয়াল এনার্জি, তাহলে পৃথিবী পৃষ্ঠের যে ব্যাসার্ধ তার থেকে এইচ উচ্চতায় আমার পোটেনশিয়াল এনার্জি কত হবে, না -GME বাই এটা। আবার চাঁদের পৃষ্ঠে কত হবে পোটেনশিয়াল এনার্জি, চন্দ্র পৃষ্ঠে হবে GMM বাই আমার কত RN। তো প্রশ্নানুসারে বলা হচ্ছে এই দুজনের মান ইকুয়াল। চন্দ্রপৃষ্ঠে এবং পৃথিবী পৃষ্ঠে, দেখো পৃথিবী পৃষ্ঠে কত উচ্চতায় মহাকর্ষীয় স্থিতিশক্তির মান কোনো বস্তুর, এবং চন্দ্রপৃষ্ঠে যে স্থিতিশক্তির মান আমার কি হবে, সমান হবে। তাহলে দেখো বস্তুটার যে স্থিতিশক্তি, এটাকে তোমরা 1 নম্বর দিয়ে দাও, এটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায়, আর এটা হচ্ছে চন্দ্রপৃষ্ঠে। কি হবে, দুজনের স্থিতিশক্তি যদি ইকুয়াল করি তাহলে 1 আর 2 থেকে কি বলতে পারি, না GME এম
বাই আর ই প্লাস এইচ সমান কি হবে না জি এম এম ইন্টু এম বাই আর এম। তাহলে বোথ সাইডে স্মল এম ক্যান্সেল হবে, জি জি ক্যান্সেল হবে। এবং দেখো এম ই সমান আমরা প্রথমেই লিখেছি কি হয়, এম আর্থ কি হয় 80 গুণ হয় চাঁদের ভরের। এবং নিচে আর ই প্লাস এইচ যেমন আছে লিখো, আর এদিকে লিখো এম এম বাই আর এম। তাহলে কি হবে দেখো, এদিকে এম এম এদিকে এম এম ক্যান্সেল, বা আর কি লিখতে পারি না 80 আর এম সমান কি লেখা যাবে না আর ই প্লাস এইচ। আবার এইখানে ইকুয়েশন থেকে দেখো, যদি আর ই সমান 4 আর এম হয় তাহলে আর এম সমান কি লিখতে পারি বলো তো, না আর ই বাই 4 লিখতে পারি। তো দেখো আর এম সমান লিখতে পারি আর ই বাই 4। তাহলে এখানে মানটা যদি আমি বসাই, বা 80 আর এম এর জায়গায় আমি কি লিখবো আর ই বাই 4 সমান আর ই প্লাস এইচ যেমন আছে লিখো। তাহলে 4 কুড়িয়ে 80 20 আর ই, তাহলে 20 আর ই, আর এই আর ইটা এদিকে আসলে কি হবে মাইনাস হলে 90 আর ই হয়ে যাবে। 90 আর ই সমান হয়ে যাচ্ছে এইচ। তাহলে এইচ সমান আমি কি বলতে পারি 90 ইন্টু আর ইর মান কত দেওয়া আছে 6400। তাহলে এটা গুণ করলে আসবে আমাদের ওই, এটার অ্যান্সার আসবে মোটামুটি 1,21,600 কিলোমিটার। তো গুণটা তোমরা করে দেখবে, এটার অ্যান্সার আসবে 1,21,600 কিলোমিটার। কারণ আরই মানে পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া ছিল কত 6,400 কিলোমিটার। তাহলে আমাদের 37 দাগের সলিউশন হয়ে গেল। এরপরে নেক্সট আছে আমাদের দেখো চন্দ্র এবং পৃথিবীর ভরের অনুপাত দেওয়া আছে 1:81। যদি চন্দ্রের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের 1/4 ভাগ হয়, তাহলে এখানে যদি লিখি দেখো কি কি দেওয়া আছে। আমাকে বলেছে চাঁদ আর পৃথিবীর ভরের অনুপাত দেওয়া আছে, মানে আমার এখানটা লিখছি এম এম চাঁদ আর পৃথিবীর যে ভর তার অনুপাত দেওয়া আছে 1:81, এবং তাদের যে ব্যাসার্ধের রেশিও সেটাও দেওয়া আছে। এবার চাঁদের পৃথিবীর যে অভিকর্ষ ত্বরণ জিই সমান আমরা কি লিখতে পারি জি এম ই বাই আর স্কোয়ার। একই রকম ভাবে যদি আমি মুনেরটা ক্যালকুলেশন করি তাহলে লিখতে পারি কি জি এম এম বাই আর এম স্কোয়ার। এবার দুজনের রেশিও কর, জি এম বাই জিই কর, দেখো তো কত আসছে না জি এম বাই যদি জিই করি তাহলে পাচ্ছি জি এম এম বাই আর এম স্কোয়ার ইন্টু আর ই স্কোয়ার বাই কি হবে না জি এম আর, তাহলে জি জি ক্যান্সেল। আর আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি এম এম বাই আমার এখানে নিচে কত আছে এম ই ইন্টু আর ই স্কোয়ার বাই আর এম স্কোয়ার। তাহলে এটা সমান লিখতে পারি 16/81। তাহলে জিএম সমান অ্যাকচুয়ালি কি পেলাম, জিএম সমান পেলাম 16/81 জিই। এটা মনে রাখতে হবে। নেক্সট আমরা কি জানি না মুক্তিবেগের রাশিমালা থেকে কি জানি না ভিই সমান হয় √2 GeRE বলতে পারি। আবার একই রকম ভাবে চাঁদের ক্ষেত্রে 2 × GMR। এবারে এতে মানগুলো যদি আমরা বসিয়ে দিই 2 × GM মানে কি 16/81 জিই, আর হচ্ছে আর এম মানে কি হয় RE/4 এটা হয়। তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো না এটা হয়ে যাচ্ছে 2/9 √2
টু ইন্টু জিইআরই লিখতে পারি। আর যেটা কি না টু জিইআরই কার হয়, এই যে ভিই, তাহলে 2 এর 9 ভিই বলতে পারছি। অর্থাৎ এটি পৃথিবীপৃষ্ঠ থেকে মুক্তিবেগের তুলনায় চন্দ্রপৃষ্ঠ থেকে মুক্তিবেগের মান পেয়ে গেলাম। তাহলে এই ছিল আমাদের 43 নম্বর প্রশ্নের সলিউশন। এরপরে বলেছে এক ব্যক্তি 1.5 মিটার উচ্চতা অবধি লাফাতে পারে। পৃথিবীর গড় ঘনত্বের সমান ঘনত্ব বিশিষ্ট কোনো গ্রহের ব্যাসার্ধ কত হলে ওই গ্রহ থেকে এক ব্যক্তি কেবলমাত্র লাফ দিয়ে অভিকর্ষ বলের বাইরে আসতে পারে? তাহলে দেখো, যদি ভূপৃষ্ঠে যদি একটা ব্যক্তি এই উচ্চতা পর্যন্ত লাফাতে পারে, তাহলে তার কি বলতে পারি না, প্রথমে যে গতিশক্তিটা, প্রাথমিক যে গতিশক্তি আর এই উচ্চতায় স্থিতিশক্তি কি হয়, ইকুয়াল হয়। এই উচ্চতায় এটাকে আমি বলছি স্থিতিশক্তি, সেটা কি হয়ে যাবে, ইকুয়াল হবে। অর্থাৎ গতিশক্তি কি, হাফ এমভি স্কোয়ার, আর স্থিতিশক্তি আমি বলছি এমজিএইচ। তাহলে এখান থেকে কি আমরা পেতেই পারি যে এম এম ক্যান্সেল হয়ে গেল, তাহলে ভি সমান অবশ্যই পেয়ে যাবো এখান থেকে √2gh। এবার যে কোনো গ্রহপৃষ্ঠ থেকে ব্যক্তিটি ভি বেগ নিয়ে লাফাতে পারবে। যদি ভি যদি কোনো গ্রহের মুক্তিবেগের সমান হয়, তাহলে ব্যক্তিটি কি হবে, অভিকর্ষ বলের বাইরে যেতে পারবে। তাহলে এখান থেকে লিখো, তাহলে কোনো গ্রহের অভিকর্ষজ ত্বরণ আমি বলছি জি ড্যাশ, তার ব্যাসার্ধ আর ড্যাশ, গড় ঘনত্ব রো হলে, তাহলে জি ড্যাশ সমান কি লিখতে পারি না 4/3 পাই জি আর ড্যাশ ইন্টু রো। এটা হচ্ছে কোনো গ্রহের। তাহলে জি ড্যাশের সাথে আর ড্যাশের এগুলো কি ধ্রুবক, 4/3 পাই রো এগুলো কি ধ্রুবক, তাহলে জি ড্যাশের সাথে আর ড্যাশের কি সম্পর্ক না সমানুপাতিক সম্পর্ক। তাহলে বলতে পারি এখান থেকে যে জি ড্যাশ বাই জি সমান আর ড্যাশ বাই আর। আর মানে কি, পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে জি ড্যাশ সমান কি লিখতে পারি না জি আর ড্যাশ বাই আর, এটা লিখতে পারি। তাহলে একমাত্র লাফানোর যে বেগটা সেটা যদি মুক্তিবেগের সাথে সমান হয়, তাহলে ওই ব্যক্তি অভিকর্ষের বাইরে চলে যেতে পারে। তাহলে মুক্তিবেগ ভি সমান কি লিখতে পারি, √2g ড্যাশ আর ড্যাশ। তাহলে আগে পেয়েছিলাম কি, এটাকে যদি আমরা 1 নম্বর সমীকরণ বলি, আর এটা যদি ওই গ্রহের ক্ষেত্রে বলি 2 নম্বর সমীকরণ, তাহলে 1 আর 2 থেকে কি লিখতে পাচ্ছি না 1 আর 2 থেকে লিখতে পাচ্ছি যে 2gh যেটা, সেটাই হচ্ছে 2g ড্যাশ আর ড্যাশ। তাহলে এখান থেকে পাচ্ছি বোথ সাইড 2 ক্যান্সেল, তাহলে এখান থেকে পাচ্ছি জি ড্যাশ সমান জিএইচ বাই আর ড্যাশ, একটা ইকুয়েশন পাচ্ছি। আবার একটু আগে একটা ইকুয়েশন পেয়েছিলাম যে জি ড্যাশ সমান, এটাকে আমরা 3 নম্বর ইকুয়েশন বলতে পারি, 3 নম্বর ইকুয়েশন, আর এটাকে আমরা বলছি 4 নম্বর ইকুয়েশন। তাহলে 3 আর 4 থেকে কি বলতে পারছি, 3 আর 4 থেকে কি লিখতে পারি না জি আর ড্যাশ বাই আর সমান জি এইচ বাই আর ড্যাশ বলতে পারি। তাহলে এখান থেকে কি কিছু কাটা যাবে, জি জি কাটবে, তাহলে পড়ে থাকছে আমার আর ড্যাশ সমান √এইচ আর। তাহলে √এইচ এর মান কত দেওয়া আছে, 1.5 মিটার অব্দি লাফাতে পারে, আর আর দেওয়া আছে 6400 ইন্টু 10³ করলে মিটারে কনভার্ট হলো, দিয়ে এখান থেকে পাচ্ছি 3098 মিটার গুণ করলে, আর এটা সমান 3.098 কিলোমিটার বলতে পারি। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে এই ছিল আমাদের মহাকর্ষ চ্যাপ্টারের সমস্ত থিওরি এবং গুরুত্বপূর্ণ বা ইম্পর্ট্যান্ট যে সমস্ত অঙ্কগুলো ছিল সব আমরা কমপ্লিট করলাম। তো তোমরা ভালো করে থিওরি আর অঙ্কগুলো দেখে নেবে যারা এখনো অবধি দেখোনি। এরপরে আমরা স্থিতিস্থাপকতা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব।